তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের গঠন কার্যকারিতা আলোচনা করো, তার সঙ্গেই আছে বাস্তুতান্ত্রিক পরিষেবা বলতে কী বোঝো। আর তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল প্রত্যেকের জন্য এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট কিন্তু কম্পালসারি। দেখে নাও, প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করতে হবে তোমাদের। জীববিদ্যার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো বাস্তুতন্ত্র। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় এবং ওই অঞ্চলে অজীব উপাদানের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান ও সম্পর্ক গড়ে ওঠে তাকেই বাস্তুতন্ত্র বলা হয়। বিজ্ঞানী ট্যান্সলে 1935 সালে প্রথম এই ধারণার অবতারণা করেন। এবারে বাস্তুতন্ত্রের গঠনগত উপাদান। গঠনগত উপাদানকে দুভাগে ভাগ করা যায়, তোমরা এটা আগেও পড়েছো, ক্লাস 7-8 পরিবেশবিদ্যা বইতে অনেকে পড়ে থাকবে, যে জড় উপাদান এবং হচ্ছে সজীব উপাদান। জড় উপাদান কি? পরিবেশের অজীব বা জড় উপাদান, অজীব বা জড় উপাদানগুলি বাস্তুতন্ত্রের ভিত্তি তৈরি করে। এদের মধ্যে রয়েছে জল, মাটি, আলো, বাতাস ও বিভিন্ন খনিজ পদার্থ। এগুলি জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ সরবরাহ করে। আর সজীব উপাদান, সজীব উপাদান প্রধানত 3 ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। দ্বিতীয় হচ্ছে খাদক বা পরভোজী প্রাণী, যারা খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। আর তৃতীয় হচ্ছে বিয়োজক বা অণুজীব, যারা মৃত জীবদেহ পচিয়ে পরিবেশের খনিজ উপাদান ফিরিয়ে দেয়। এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে বাস্তুতন্ত্রের কার্যকারিতা। বাস্তুতন্ত্রের কার্যকারিতাটা দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে শক্তি সরবরাহ। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলির মধ্যে সৌরশক্তি এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটি সর্বদা একমুখী হয় এবং উৎপাদক থেকে খাদকের দিকে প্রবাহিত হয়। তারপর হচ্ছে পুষ্টি চক্র বা খনিজ আবর্তন। পরিবেশ থেকে বিভিন্ন খনিজ মৌল জীবদেহে প্রবেশ করে এবং জীবের মৃত্যুর পর বিয়োজকের মাধ্যমে পুনরায় পরিবেশে ফিরে আসে। এই চক্রাকার আবর্তন বাস্তুতন্ত্রকে সচল রাখে। তারপর হচ্ছে দেখো, তারপরে সমসংস্থিতি রক্ষা। এখানে কি বলা হচ্ছে? বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবের সংখ্যা এবং উপাদানের মধ্যে একটি স্বয়ংক্রিয় ভারসাম্য বজায় থাকে, যাকে হোমিওস্টেসিস বলা হয়। এর ফলে প্রতিকূল পরিস্থিতিতে বাস্তুতন্ত্র নিজের ভারসাম্য বজায় রাখতে পারে। এবার পরের পোর্শন যেটা আছে, বাস্তুতান্ত্রিক পরিষেবা কাকে বলে। এইটা আবার 2 নম্বরেও দিতে পারে, বাস্তুতান্ত্রিক পরিষেবা কাকে বলে। দেখে নাও প্রশ্নের উত্তরটা, কিভাবে লিখবে। মানুষ এবং সমগ্র জীবজগতের কল্যাণে সুস্থ বাস্তুতন্ত্র থেকে প্রাপ্ত সমস্ত রকমের সুযোগ সুবিধা বা অবদানকে বাস্তুতান্ত্রিক পরিষেবা বলে। এটি মূলত 4 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে যোগানকারী পরিষেবা, ঠিক আছে, যোগানকারী, যার মাধ্যমে আমরা খাদ্য, জল ও কাঠ পাই। দ্বিতীয় হচ্ছে নিয়ন্ত্রণকারী পরিষেবা, যা জলবায়ু নিয়ন্ত্রণ, বন্যা প্রতিরোধ, তারপরে কি আছে দেখো, রোগ বালাই নিয়ন্ত্রণে সাহায্য করে। আর তৃতীয় হচ্ছে সাংস্কৃতিক পরিষেবা, যা মানুষের মানসিক শান্তি, বিনোদন ও নান্দনিক আনন্দ প্রদান করে। চতুর্থ হচ্ছে সহায়ক পরিষেবা, যেমন পুষ্টিচক্র, মৃত্তিকা গঠন, যা অন্য সব পরিষেবার ভিত্তি হিসাবে কাজ করে। আর এই পরিষেবাগুলি ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। এবার উপসংহারটা দেখে নাও, এটা আর পড়ছি না, উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, এটাও টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি তোমরা দেখো, সেখানে তোমরা খুঁজে পাবে যে কী প্রশ্নটা। খাদ্য শৃঙ্খল, খাদ্যজালের মধ্যে পার্থক্য, এর সঙ্গেই আছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে ঘটে তা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই আছে ভূমিকা। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলির মধ্যে পুষ্টি ও শক্তির আদান প্রদান অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। খাদ্য ও খাদক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই প্রক্রিয়াটি
খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এবং শক্তি প্রবাহের মাধ্যমে প্রকাশ পায়। তারপরে কি হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। প্রথম হচ্ছে গঠন প্রকৃতি। খাদ্য শৃঙ্খল হলো একটি সরল ও রৈখিক প্রক্রিয়া, যেখানে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্যশক্তি একমুখী রেখায় প্রবাহিত হয়। অন্যদিকে খাদ্য জাল হলো অত্যন্ত জটিল ও জালের মতো বিন্যাস, যা একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সংযোগের মাধ্যমে তৈরি হয়। আর তারপরে হচ্ছে কি স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষা। এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, খাদ্য শৃঙ্খল কোনো কারণে বিঘ্নিত হলে বাস্তুতন্ত্রের ভারসাম্য সহজে নষ্ট হয়ে যায়, কারণ এতে বিকল্প খাদ্যের সুযোগ থাকে না। কিন্তু খাদ্য জালে অনেক বিকল্প খাদ্যের উৎস থাকায় এটি অনেক বেশি স্থায়ী এবং বাস্তুতন্ত্রে ভারসাম্য সহজে নষ্ট হয় না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তির প্রবাহ পথ। খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ কেবল একটি নির্দিষ্ট পথ ধরে সরল রেখায় অগ্রসর হয়। বিপরীত পক্ষে খাদ্য জালে শক্তি বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে একাধিক পথ ধরে প্রবাহিত হতে পারে। তারপর হচ্ছে জীবের পুষ্টি স্তর। খাদ্য শৃঙ্খলে একটি একটি জীব সাধারণত একটি নির্দিষ্ট পুষ্টি স্তরেই অবস্থান করে, কিন্তু খাদ্য জালের ক্ষেত্রে একটি জীব পরিস্থিতি অনুযায়ী একই সাথে একাধিক পুষ্টি স্তরে অংশ হতে পারে। তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়সমূহ। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রথম যে শক্তি অর্জন ও সৌরশক্তি আবদ্ধকরণ। সূর্য হলো বাস্তুতন্ত্রের সমস্ত শক্তির মূল উৎস। সবুজ উদ্ভিদ বা উৎপাদকরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজের দেহে স্থৈতিক শক্তি হিসাবে আবদ্ধ করে। তারপর হচ্ছে শক্তির একমুখী প্রবাহ। উৎপাদক উৎপাদক দেহ থেকে এই শক্তি খাদ্য সম্পর্কের ভিত্তিতে ক্রমান্বয়ে প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগতিশীল বা সর্বোচ্চ খাদকের দেহে স্থানান্তরিত হয়। আর এই প্রবাহ সর্বদা একমুখী, খাদক থেকে শক্তি কখনো উৎপাদকে ফিরে আসে না। তারপর হচ্ছে 10% নীতি। বিজ্ঞানী লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী প্রতিটি পুষ্টিস্তর থেকে পরবর্তী উচ্চতর পুষ্টিস্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়। বাকি 90% শক্তি ওই স্তরের জীবের বিপাকীয় কাজে খরচ হয় এবং তাপ হিসাবে পরিবেশে মুক্ত হয়। তারপর হচ্ছে তাপ গতিবিদ্যার সূত্রের প্রয়োগ। শক্তির প্রবাহে তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র প্রযোজ্য। শক্তি উৎপাদন বা হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এবং প্রতিবার শক্তি রূপান্তরের সময় কিছু পরিমাণ শক্তি অপচয় হয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু গুছিয়ে লিখতে হবে 5-এ 5 পাওয়ার জন্য।